না সংগ্রাম, দালালি না রাজপথ। আন্দোলনের শুরু থেকে আসলে স্লোগান দেওয়া হয়েছে। আসলে আন্দোলনটা জুনে শুরু হলেও তারপরে ঈদের একটা বন্ধ হয় এবং তারপরে কিন্তু আমরা ঈদের বন্ধের সময়ও কিন্তু বাসায় যখন আমরা ছিলাম তখন আন্দোলনটা আবার ঈদের পরের ছুটির পরে আমরা কিভাবে করব, কিভাবে এটার নাম চুজিং থেকে শুরু করে ব্যাপারগুলো কিন্তু সে ঈদের বন্ধের সময় হয়েছিল এবং সেই সময় থেকে কিন্তু আমি জানতাম যে 1 তারিখ থেকে যে আন্দোলনটা হবে তো সেখানে আমাকে যোগ দিতে হবে। সো আমি 1 তারিখ থেকেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যে আন্দোলনটি শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেখান থেকেই মানে যোগ দেওয়ার চেষ্টা করেছি 1 তারিখ থেকেই এবং তখনই স্বতঃস্ফূর্তভাবে যতদিন পেরেছি আর কি সেখানে অংশগ্রহণ করেছি। দেখুন, যখন এই যে বাংলা ব্লকের কর্মসূচি শাহবাগে হয় তখন কিন্তু বিভিন্ন পয়েন্টে যেহেতু আমাদেরকে ব্লক করতে হতো, সেই সময় কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু ভাইয়েরা চলে যেত এবং সেখানে গিয়ে এক একজন এক একটা স্পট কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সেটা দখল করতো এবং তখন আমার মনে আছে যে শাহবাগের মাঝের যে জায়গাটা সেখানে কিন্তু আমাদেরকে রেখে বলল মেয়েরা তোমরা হচ্ছে ব্যাপারটা একদমই হ্যান্ডেল করো, এখানে থাকো, আমরা হচ্ছে আদার্স যে হচ্ছে আপনার বাংলা মোটর, কারণ বাজার বা আশেপাশে যে প্লেসগুলো সেখানে গিয়ে হচ্ছে ভাইয়েরা সেখানে বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছে। তো সেদিন কিন্তু হিউজ একটা সময় কিন্তু আমরা মেয়েরা কিন্তু মানে মাইকে স্লোগান দিয়েছি, আমরা গান গেয়েছি, আমরা আমাদের মতো করে কথা বলেছি। আন্দোলনের শুরু থেকে আসলে স্লোগান দেওয়া হয়েছে হলের মেয়েদেরকে সংগঠিত করা এবং সেখান থেকে তাদেরকে হচ্ছে নিয়ে একসাথে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আপনার মিছিলে যাওয়া ব্যাপারগুলো ছিল। তো সেই সময় থেকেই স্লোগান দেওয়া। আসলে স্লোগানের ব্যাপারটি যেমন হাসনাত ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাই স্লোগান দিত এবং তাদের দেখে আর কি একটু অনুকরণের ব্যাপার ছিল যে কোটা না মেধা, সেখান থেকে শুরু। তারপরে যেদিন মানে 16ই জুলাই আবু সাইদ ভাই শহীদ হওয়ার দিন রাতে 15 জুলাই যেহেতু হামলা হয়েছে আমরা তো আর বের হতে পারছিলাম না হল থেকে, তো আমরা আমাদের হলের সামনেই মোমবাতি প্রজ্বলন এবং সেদিন যে আমাদের প্রতিবাদটি ছিল সেখানকার একটা ক্লিপ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসলে যায়। তো সেই জায়গাতে আমরা সেদিন প্রতিবাদ করছিলাম যে দালালি না রাজপথ। আমাদের ক্যাম্পাসে কেন টুকাই ঢুকলো, কেন হচ্ছে মেয়েদেরকে হামলা করলো, আমার ভাইকে কেন মারলো, তো এই ব্যাপারগুলো উঠে এসেছে। তার সাথে সাথে যে স্লোগানগুলো খুবই মানে রিজিড ছিল, মানে কোটা না মেধা, এটা কিন্তু একদম এখনও কিন্তু আমরা অনেক সময় বলি, কারণ ওই ব্যাপারগুলো স্মৃতিচারণ করতে গেলে। তো 1 তারিখ থেকে যে কোটা না মেধা যে শুরু হয়েছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এগুলো তো ছিলই। সাথে সাথে আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের যে কথাগুলো, আমাদের প্রতিবাদের ভাষাগুলো চেঞ্জ হতো, এইটাই। আমি আসলে 14 তারিখ রাতে যখন রাজাকার বলার পরে যে প্রতিক্রিয়াটি ছিল, তখন যে আমরা মেয়েরা হল থেকে বের হয়ে এসেছিলাম, আমাদের বঙ্গমাতা বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের মূল ফটকের যে তালাটি সেটি কিন্তু আমরা ভেঙে বের হয়ে এসেছিলাম এবং আমি একদম গেটের বাইরে ছিলাম। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম সেই সময়টাতে। তারপর আমি তখন সেদিন আসি। তারপরের দিন আসলে আমি 15 জুলাই যখন ইডেনে ছাত্রলীগ মেয়েদের উপর গরম পানি যে ঢেলে যে নির্যাতন করছিল সেটি শোনার পরে কিন্তু আমরা আমাদের হল থেকে কিছু মেয়ে বের হয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা একটা মিছিল নিয়ে বের হয়ে যাই। গিয়ে দেখি যে ইডেন কলেজ থেকে মেয়েরা আর ঢাকা কলেজের ভাইয়েরা একসাথে করে মিছিল নিয়ে রাজুর দিকে আসছে। তো তাদের মিছিলের সাথে আমরা আসলে মিলিয়ে যাই। আমরা যাওয়ার আগে ঢাকা কলেজের ভাইয়েরা সেখানে গিয়েছিল এবং ইডেনের মেয়েদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিল। তারপরে আমরা যখন যাই রাজু ভাস্কর্যের ওখানে, তো এর মাঝে ওই দিন অনেক রোদ ছিল এবং অনেক অবস্থান একটা কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যের সামনে। তো সেদিন আমি থাকতে পারিনি, আমি তখন মানে হলে ব্যাক করি। তারপরে আমি দেখি যে এরকম একটা মানে কাণ্ড হয়ে গেছে আমাদের ক্যাম্পাসে। তারপরে আমি মেডিকেলে যাই, আমার অসুস্থতা নিয়ে আমি মেডিকেলের দিকে যখন যাই, তারপরে ওখানে গিয়ে 3বার হামলা শিকার হয়েছিলাম আমরা। যে আমার হলের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ইমু আপুর হাত ভেঙে দিয়েছিল। তো তাকে যখন আমি দেখতে যাই হসপিটালে, ঢাকা মেডিকেলে, এবং সেখানে যাওয়ার পরে 3বার হামলার পরে আমার হলের ইমু আপু আবার প্যানিক অ্যাটাক করে এবং সেখান থেকে তাকে কোনো মতে পিছনের গেট দিয়ে বের করে আমরা হলে ঢুকতে হয়েছে। এবং কারণ ঢাকা মেডিকেলের আশেপাশে হচ্ছে ঘিরে রেখেছিল সেই সময়টাতে এবং বারবার হামলা করছিল এবং যারা ট্রিটমেন্ট দিচ্ছিল ডাক্তার তাদের উপর হামলা করছিল। সো যারা এমনিতে একটা আতঙ্কের মধ্যে ছিল যে মেয়েদের উপর হামলা, এবং মেয়েরা তো এমনিতেই একটু সফট মাইন্ডেড হয়, তো তারা যখন আবার চিকিৎসা নিতে গেছে তখনও আবার তাদের উপর হামলা। তো এই 2টা পরপর ঘটনার পরে তারা কিন্তু আসলে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল। তো সে সময় আমরা যে বের হব সেই ব্যাপারটা আমাদের জন্য হুমকি ছিল এবং আমরা কোনো মতে সেফ এক্সিট নিয়ে তখন আমরা ঢাকা মেডিকেল থেকে সেদিন হলে চলে আসি।
ছাত্রলীগ তো মানে আন্দোলনের পুরো সময়টা জুড়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে গিয়েছে। যারা আমাদের সাথে অ্যাড ছিল তারা ইনবক্সে বিভিন্ন কথা বলেছে যে এটা কখনো হবে না, এটা সরকার বিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে সবগুলোকে ধরা হবে, মানে এগুলো হুমকি ধামকি তো ছিল, কিন্তু আমাদের আসলে যে চেতনা বা আমাদের যে স্পিরিট সেটা কিন্তু আর দমাতে পারিনি। হ্যাঁ, আমার 17ই জুলাই যেদিন আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল বলতে আমাদেরকে দুপুরে বলা হলো আমাদের হল প্রশাসন থেকে যে তোমরা যদি একটা মেয়েও থাকো হলে তাহলে তোমাদেরকে মানে সেফটি নিশ্চিত করা আমার দায়িত্ব, এটা আমাদের প্রভোস্ট আমাদেরকে বলেছে। তো এটা শোনার পরে যখন আমরা 17 তারিখ আপনার গায়েবী জানাজা একটা প্রোগ্রাম ছিল আমাদের ভিসিতে, ওই দিন যখন ওখানে হামলা হলো তারপরে কিন্তু আমাদের আশেপাশে কিন্তু বিভিন্ন পয়েন্টে পুলিশ চলে আসছিল। সো আমরা কিন্তু ওইভাবে অবাধে মুভমেন্ট করতে পারছিলাম না। তো সেই সময় আমি ডিএমসিতে যাই, হানান মাসুদ ভাইয়ের হচ্ছে পায়ে ছড়াগুলি লেগেছিল। তো আমি ডিএমসিতে যাওয়ার পরে ভাইকে ওখান থেকে নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা হচ্ছে কাকরাইল ইসলামী ব্যাংক মেডিকেলে যাই। সেখানে যাওয়ার পরে ডিএমসি থেকে একটা ফোন আসে, কারণ কিছু ডক্টর ছিল যারা আমাদেরকে ইনফরমেশন দিত যে আমাদের আন্দোলনকারী কেউ মানে আহত অবস্থায় হসপিটালে গিয়েছে কি না। তো সেখানে আমার সাথে মিশু আলী সুহাস ছিলেন, যিনি ঢাকা মেডিকেলের দায়িত্বে পড়েছিলেন। ওনাকে কল আসার পরে উনি বললো যে আমার সাথে একজনকে যেতে হবে, ঢাকা মেডিকেলে একজন পেশেন্ট এসেছে। তো আমি যখন ঢাকা মেডিকেলে যাই তখন দেখি যে মাথায় বুলেট লাগা একজন পেশেন্ট, তার মাথায় অবশ্যই একটু ব্যান্ডেজ করা আছে, কিন্তু তার মাথা থেকে ব্লাড বের হচ্ছে। তাকে একটা বেডের উপর রেখে দেওয়া হয়েছে পাশে, এবং সে হচ্ছে সেখান থেকে ছটফট করছে, মানে সে বেড থেকে মাথাটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং নিচে নেমে যাচ্ছে। আমাকে মিশনের সাথে ছিল, উনি বললো ওটির ব্যবস্থা করবে, আমাকে বললো যে ওনাকে যাতে আমি একটু ধরি যাতে হচ্ছে মাথাটা বারবার আঘাত না লাগে। তো আমি ওনাকে হচ্ছে মানে আমার যতটুকু শক্তি ছিল মানে আমি ওনাকে ধরে রাখার ট্রাই করেছি, কিন্তু আমি পারি না। মানে আমি তখন জাস্ট মানে ওইটা আমার দেখা মানে সব থেকে মানে একটা ভয়ঙ্কর মুভমেন্ট ছিল ভয়ঙ্কর মুভমেন্ট ছিল ওইটা আমার দেখা সব থেকে। কারণ আমি এর আগে কখনো মানে এরকম পরিস্থিতি দেখিনি, কারণ তো মাত্র আন্দোলনের ইনিশিয়াল স্টেজ। আমি বলবো যে যেহেতু 36 দিন হয়েছে, তো আমি 17 জুলাই যখন আমি এরকম আহত মানুষ দেখেছি যার মাথায় গুলি লাগা এবং সে এরকম কাতরাচ্ছে যন্ত্রণায়, তো এটা আসলে আমার জন্য ইজি ছিল না। সো আমি তখন বারবার দোয়া পড়ছিলাম এবং ওনাকে আমি জাস্ট ফু দিচ্ছিলাম, আমি ধরেছিলাম, মানে আমি খুবই মানে তখন আতঙ্কগ্রস্ত ছিলাম ওই সময়টা। এবং ওইটা আমি মানে এখনও যদি চোখ বন্ধ করি তাহলে আমি এখনও মানে মনে করতে পারি আর কি ঘটনাটি জুলাই অভ্যুত্থানের। দেখুন, আমাদের এক দফার সময় আমাদের দাবি ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং নতুন বন্দোবস্ত যেটি। তো আমরা তো অবশ্যই ফ্যাসিস্টকে হটাতে পেরেছি, এবং এই যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যে একটা শক্ত অবস্থান ছিল সেটা কিন্তু সামনের নব্য কোনো ফ্যাসিস্ট যারা হতে চায় তাদের জন্য কিন্তু একটা মানে আগামী বার্তা আমি বলবো। তো এই বাংলাদেশে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় সে কিন্তু একটু হলেও ভাববে। তো এই পুরো আন্দোলনের কিন্তু আমি বলবো যে সফলতা এই জায়গাতেই যে কেউ হচ্ছে মানে একক আধিপত্য বিস্তার করতে চাইবে না বাংলাদেশে, এবং ভিন্ন মতের মানুষজন কিছুটা হলেও এখানে সেফ এবং সিকিউর ফিল করবে, তারা তাদের নিজেদের অপিনিয়ন দিতে পারবে। তো আমাদের যদিও অনেক ব্যর্থতা আছে, আমরা যেভাবে মানে চেয়েছি পুরোপুরি পারিনি, কিন্তু আমরা হতাশ না। আমরা চাই যে আমাদের সামনের যে সময় এখনও আছে বা আমাদের মধ্যে যে বিপ্লব এখনও চলছে, তো এটি দিয়ে হচ্ছে আমরা সামনের দিনে কোনো একটা নতুন পরিবর্তন অবশ্যই আনবো, এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতি বলি বা আমাদের নিজেদের মননশীলতার পরিবর্তন বলি, সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে এটা রূপান্তরিত হবে ভালো কোনো কিছুর দিকে।